দেশে এবং বিদেশে যারা এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব গরুর খামার প্রকল্প শুরু করার আগে সর্বপ্রথম যেসব বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই দেখুন, অনেক উপকারে আসবে। তাছাড়া আরও জানতে পারবেন গরুর জাত সম্বন্ধে বিস্তারিত। তাহলে চলুন শুরু করা যাক। উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে খামারিদের একটা সোসাইটি আছে, বাংলাদেশ মার্জিনাল ডেয়ারি অ্যান্ড ফ্যাটারিং ফার্মার সোসাইটি। ওই সোসাইটি থেকে আমাদের এই ম্যাকডোবি অ্যাগ্রো 4 যেদিন উদ্বোধন করা হয়েছিল তখন একটা উপহার হিসেবে এটা দেওয়া হয়েছিল আর কি। তো এটা আসলে যারা নতুন খামার করতে চান, এখন আমাদের আসার কথা যে বিগত 10 বছরে বাংলাদেশের এই খামার সেক্টরে প্রচুর শিক্ষিত মানুষের আগমন ঘটেছে, যেটা অত্যন্ত পজিটিভ একটা নিউজ এই সেক্টরের জন্য, যে শিক্ষিত মানুষ যত এখানে ইনক্লুড হবে এই সেক্টর তত দ্রুত এগিয়ে যাবে। এবং এই শিক্ষিত তরুণরাই কিন্তু আজকে আসলে এই আধুনিক খামার বলেন বা কিভাবে কি করা যেতে পারে বা কি করা উচিত সেসব নিয়ে যেসব কথাবার্তা আমরা এখন শুনে থাকি বা যেসব কাজকর্ম আমরা দেখে থাকি বা বিভিন্ন আধুনিক খামার দেখছি, এর প্রধান উদ্যোক্তা কিন্তু এই নতুন তরুণরা। তো এখানে আসলে এই 4টাতে আপনি দেখবেন যে কয়েকটা পার্ট আছে। যেমন প্রথমে আছে বাসস্থান, যে আপনি যখন একটা খামার করতে যাবেন আপনি কিন্তু আগে গরু রাখার একটা ঘর করতে হবে। সেই ঘরটা করার জন্য বেসিক্যালি কি জিনিস মাথায় রাখতে হবে এটার একটা বেসিক আইডিয়া এখানে দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে আপনার খাদ্য, যে আপনি বাসস্থান করলেন, গরু কিনলেন, এখন আপনি গরুকে কি খাওয়াবেন এবং কি খাওয়ানো উচিত। গরু তৃণভোজী প্রাণী এবং সৃষ্টিকর্তা তাকে এই তৃণভোজী হিসাবে তৈরি করেছে। এখন যদি আমি গরুকে খাওয়াতে চাই ভাত যাও এসব খাওয়াতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু সেটা গরু হয়তো জোর করে খাচ্ছে, কিন্তু তার প্রতি একটা অবিচার করা হচ্ছে। সো পরের পার্টে এখানে দেখবেন যে খাবার নিয়ে একটা দেওয়া আছে, যে আমি যে এটাকে সাইলেজের কথা বলেছি, যে সাইলেজ কিভাবে করা যায় সেটার একটা বেসিক আইডিয়া দেওয়া আছে। গরুকে পরিষ্কার পানিটা কেমন পরিষ্কার দেওয়া উচিত সেটা এখানে বলা আছে। এবং খাবারের দুটা ফর্মুলা আমি বলবো, স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে দেওয়া আছে, যে 100 কেজি খাবার বানাতে কোন উপাদানটা কতটুকু পরিমাণে আমরা দেবো সেটা, এবং গরুর মিনারেলে ঘাটতি পূরণের জন্য যে রক্সল বা বিট লবণ আছে যেটা অ্যাভেলেবেল সেটা আপনি দিতে পারেন। এবং সর্বশেষে খাবারটা কিভাবে হজম হচ্ছে টোটাল এটা একটা ছবির মধ্যে বোঝানো হয়েছে। এবং খাবারের পরে আপনার এখানে আরেকটা ব্যাপার আসবে, সেটা হচ্ছে যে গরুর চিকিৎসা, কিছু প্রাথমিক চিকিৎসা, যে গরু যেহেতু একটা জীবন্ত প্রাণী, সে অসুস্থ হতে পারে, তার কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সেই সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা আসলে কোন কোন ওষুধগুলা জানা থাকা উচিত আমাদের, এবং আমরা যে ওষুধ দিব সেটা কিভাবে দিলে সবচেয়ে ভালো কাজ করবে সেটা। এবং বিশেষ করে দুধের গাভীর ক্ষেত্রে, যে সেই গাভীটা হিটে আসার জন্য, গাভী ডাকে আসা বা গরম হওয়া আমরা যেটাকে বলি, বা ইংলিশে বলে স্টার্চ সাইকেল যেটাকে বলি, সেই সাইকেলটা আসলে কিভাবে ঘটে তার একটা চিত্র এখানে দেওয়া আছে। এবং গাভীকে যখন কৃত্রিম প্রজনন করানো হবে তখন আসলে এই প্রজননটা কোনভাবে করলে সর্বোচ্চ এফিসিয়েন্সি বা বীজ টিকে যাওয়ার সম্ভাবনা পাওয়া যায় সেটার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। এবং তারপরে হচ্ছে এখানে আপনার জাত উন্নয়ন ও সংকরায়ন, যেটা নিয়ে আমাদের খামারের সবচেয়ে বেশি আগ্রহ পোষণ করে এবং খামার করার পরে সবাই একটা উন্নত জাত তৈরি করতে চায়। আমি বলবো যে এইটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে জাত উন্নয়নের পিছনে লেগে থাকে, 8 থেকে 10 বছর সে তার নিজস্ব একটা জাত তৈরি করতে পারবে, যে হ্যাঁ অমুক খামারের এই জাতের নামও তার খামারের নামে সে দিতে পারবে, যে হ্যাঁ এই জাত আমি ডেভেলপ করেছি, সো এই গরুর নাম এটা। এবং এইটা যদি কেউ ধৈর্য ধরে করতে পারে, একটা সময় সারা দেশে হয়তো ওই গরুটা ওই খামার বা ওই মানুষটার নামই পরিচিত হবে। যেমন ধানের ক্ষেত্রে আমরা হরিধান চিনি এখন, এই যে হরিপদ বালা কিন্তু একজন আমরা যদি বলি যে প্রকৃতির সন্তান, যে প্রাকৃতিকগতভাবে উনি যে শিক্ষা নিয়েছেন সেখান থেকে উনি একটা নতুন ধানের জাত আবিষ্কার করে ফেলছেন। ওনার কিন্তু এই ধানের জাত আবিষ্কারের পিছনে কোনো গবেষণাও নেই, পিএইচডিও নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু উনি কিন্তু একটা ধানের জাত নিজস্ব চিন্তা ভাবনা এবং আগ্রহ থেকে তৈরি করেছেন, এবং এই জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে অনেক বছর। তো গরুর জাত উন্নয়নে একই জিনিস, যে কেউ যদি বৈজ্ঞানিকভাবে এটাকে জেনে শিখে বুঝে এবং যে সরকারি নীতিমালা আছে এই নীতিমালা অনুযায়ী এগিয়ে যায়, সে অবশ্যই নিজস্ব একটা জাত এবং উন্নত জাত তৈরি করতে পারবে। এবং পরবর্তীতে এখানে আছে যেটা, যে আপনার জাত উন্নয়নের পরে যে ব্যাপারগুলো আসবে, যে একটা বাছুর যখন আমরা বাজারে কিনতে যাব বা একটা বাছুর যখন জন্ম নেবে, সেটার কি কি বৈশিষ্ট্য দেখলে আমি বুঝবো এটা একটা ভালো বাছুর বা একটা সুস্থ গরু। যে বাহ্যিকভাবে কিন্তু একটা গরুর ভিতরে সমস্যা আপনি বুঝবেন না, কিন্তু তার চোখটা কতটা পরিষ্কার, তার কানটা কতটুকু খাড়া আছে, নাকটা ভেজা আছে কিনা, তার মধ্যে চাঞ্চল্য কতটুকু, তার গায়ের চামড়াটা কতটুকু চকচকে ভাব আছে, এবং সে রেসপন্স কতটুকু করছে, যে হ্যাঁ আপনি কাছে গেলেন সে নির্জীব দাঁড়িয়ে আছে, তার মানে বুঝতে হবে তার মধ্যে রেসপন্স খুব কম।
হ্যাঁ, সেই গরুটাকে আমরা কখনোই সুস্থ গরু বলবো না। তো বাহ্যিকভাবে যাতে খামারে বা হাটে গিয়ে আমি একটা গরু বুঝতে পারি যে গরুটা সুস্থ না অসুস্থ, এরকম কিছু লক্ষণের কথা এখানে বলা আছে। এবং যে একটা গরু আসলে কতটুকু পানি খাবে, আমাদের দেশে সবচেয়ে ভ্রান্ত একটা ধারণা, আমি জানি না যে এটা কিভাবে এই দেশে ইন্ট্রোডিউস হয়েছে, যে গরুকে আমরা পানি মিশিয়ে খেতে দিতে চাই, যে খাবারটাকে পানিতে গুলিয়ে দেই। গরু জাবর কাটা একটা প্রাণী, সে যেটা খাবে সে সেটা নিজের মতো করে চিবিয়ে চিবিয়ে জাবর কেটে তার পেটে পাঠাবে। তার মানে রুমেন সিস্টেম বা হজম প্রক্রিয়াটা ওইভাবে ডেভেলপ করে দিয়েছে প্রকৃতি। আমরা যেটা করি, তাকে পানি দিয়ে গুলে দেওয়ার জন্য তাকে কিন্তু খাবারটা সরাসরি গিলে খেতে হয়, জাবর কাটার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে গরুর পেটে গিয়ে এটা গ্যাস ফর্ম করে, আমরা বলি যে হ্যাঁ গরু খাইছে, পেট অনেক ভরে আছে। আসলে কিন্তু ওর পেটে গ্যাস ফর্ম হয়ে পেট ফুলে গেছে, ও কিন্তু তার প্রয়োজনীয় খাবার খেয়ে তার পেট ভরতে পারেনি। এবং এখানে আরেকটা ব্যাপার যেটা, যে গরুর পানি হয়তো আপনি বললে বিশ্বাস করবেন না, যে 10 লিটার দুধ দেওয়া একটা গাভীর 24 ঘন্টায় প্রায় 85 লিটার পানির দরকার। কিন্তু আমরা কিন্তু গরুকে খাবারের সাথে সারাদিন যে অল্প একটু পানি দিই, হয়তো 15 থেকে 20 লিটার পানি দিয়ে আমরা বলি যে হ্যাঁ গরু অনেক পানি খেয়েছে। কিন্তু সত্যিকার অর্থে 10 লিটার দুধ দেওয়া একটা গাভীর জন্য অলমোস্ট 80 থেকে 85 লিটার পানি যদি তাকে দেওয়া যায়, তাহলে তার চাহিদা পূরণ হবে। একইভাবে এখানে আপনি দেখতে পাবেন যে গরুকে ইঞ্জেকশন যখন আমরা দিব বা সূচের মাধ্যমে কোনো ওষুধ তাকে দিতে চাই, সেটাও কিন্তু দেওয়ার এবং সুইটা ধরার একটা অ্যাঙ্গেল আছে। এর চেয়ে বেশি ধরলে আমার যদি চামড়ার নিচে দেওয়ার কথা থাকে সেটা মাংসে চলে যাবে, অথবা যদি পেশিতে দেওয়া থাকে মাংসে চলে যাবে, অথবা যেটা মাংসে দেওয়ার কথা সেটা চামড়ার নিচে পৌঁছাবে। তখন কিন্তু এই মানে রাস্তা ভুল হওয়ার কারণে ওষুধটা কার্যকরীভাবে তার শরীরে কাজে লাগবে না। এবং তারপরে আপনি এখানে আরেকটা জিনিস দেখবেন, যে গরুর শরীরে কোন জায়গায়, এটা ইঞ্জেকশন ট্রায়াঙ্গেল বলে, যে কোন জায়গায় ইঞ্জেকশনটা দিলে সবচেয়ে ভালো এবং সেফ, এইটা এখানে দেওয়া আছে। এবং সর্বশেষে আপনি দেখবেন যে খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমাদের দেশে আপনি যেহেতু এই খামার বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, যে খামারিদের মধ্যে সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে এফএমডি বা খোরা, এবং গাভীর খামারের ক্ষেত্রে ওলান ফোলা বা ম্যাস্টাইটিস বলে থাকি। আমি বলবো যে এই দুইটা রোগ হওয়ার পিছনে গরুর কোনো রকমের দোষ নাই, এবং এই দুইটা রোগ আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কোনো রোগ না। এই দুইটা রোগকে শুধুমাত্র খামারির সচেতনতা এবং ম্যানেজমেন্ট ঠিক রাখার মাধ্যমে একদম মানে রুখে দেওয়া সম্ভব, যে কখনো এটা হবে না। এবং এই রোগ দুইটা হয় হচ্ছে খামারির অবহেলাজনিত কারণে। সো এই রোগগুলাকে মানে খামার থেকে দূরে রাখার জন্য যে বায়োসেফটি একটা কথা আছে, যে আমার খামার যেহেতু জীবিত প্রাণী এখানে থাকে, এখানকার বায়োসেফটি মেনটেন করার জন্য এখানে কিছু কথা, যে কোন কোন ওষুধ আমি ব্যবহার করতে পারবো এবং কোন কোন ওষুধ আমরা ব্যবহার করতে পারবো না। এবং সেটা আমি কীভাবে বুঝবো, যে গ্রামের একজন অল্প শিক্ষিত খামারি বা স্বশিক্ষিত খামারি উনি কীভাবে বুঝবে যে হ্যাঁ এই ওষুধটা আমি ব্যবহার করতে পারবো কি পারবো না। বিষের বোতলে গায়ে কিন্তু মাথার খুলির একটা ছবি দেওয়া থাকে, তার মানে এটা একটা ডেঞ্জারাস সাইন। সো প্রত্যেকটা ওষুধ বা কেমিক্যালের গায়ে কিন্তু আপনি দেখবেন যে কিছু চিহ্ন দেওয়া আছে। আপনি এখানে ছবিতে দেখবেন যে চিহ্ন দেওয়া আছে, যে কোনটা আগুন জ্বালানো, কোনটা এরকম ভেঙে যাওয়ার মতো। এই চিহ্নগুলো দেখে কিন্তু সে ঠিক করতে পারবে যে কোন খাবারটা বা কোন ওষুধটা খামারের জন্য, মানুষের জন্য বা গরুর জন্য ক্ষতিকর বা ভালো। এবং সর্বশেষে আমি যেটা বলবো, যে গরুর খামার করলেন মানে কিন্তু এই নয় যে আপনি শুধু গরু পালন করলেন, গরু বিক্রি করলেন, মুনাফা করলেন, তাতে আপনার দায়িত্ব বা কাজ শেষ হলো, তা না। প্রকৃতির প্রতি আপনার একটা বড় দায়বদ্ধতা আছে, যে আপনি গরুকে ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক দিলেন, যেটা গরুর খাবার না সেটা গরুকে খাওয়াইলেন। এবং এই অ্যান্টিবায়োটিক কিন্তু গরুর গোবর এবং যে চনা আছে এর মধ্যে প্রকৃতিতে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সাইকেলে এই অ্যান্টিবায়োটিক কিন্তু মানুষে ফিরে আসতেছে, বা ওই ক্ষতিকর উপাদানটা মানুষে ফিরে আসতেছে। সো এটা কিন্তু একজন গরুর খামার যিনি করছেন, তার কিন্তু প্রকৃতির প্রতি দায়বদ্ধতা আছে, যে আমি খামার করতে গিয়ে আমার প্রকৃতি ধ্বংস করে ফেললাম। এই জবাব কিন্তু একদিন ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিতে হবে, বা এটা একটা বিশাল প্রশ্ন। তো আমি বলবো যারা খামারি তারা যাতে মানে ছোট আকারে বা বড় আকারে যেটা শুরু করুক, এই দায়বদ্ধতাগুলো এবং গরুর যে দাবি বা গরুর প্রতি যে অধিকার, সেই প্রশ্নটা যাতে মাথায় নিয়ে গরু পালন করতে চায়। জাত নিয়ে বলা আমি তাহলে একটু পিছন থেকে আসতে হবে, যে সারা পৃথিবীতে আসলে গরু দুই রকমের আছে। একটা হচ্ছে বস টরাস আর একটা হচ্ছে বস ইন্ডিকাস। এই দুটো হচ্ছে গরুর মেইন জাত। এবং এটা বোঝার সবচেয়ে উপায় হচ্ছে যে কিছু গরু যে কুজ আছে, হ্যাঁ, যে বাংলায় জেবু জাতের গরু বলে, এই কুজযুক্ত জাতের গরুর সাথে কুজ ছাড়া যে গরু, এই দুই কুজের থাকার উপর ভিত্তি করে এদেরকে টরাস এবং ইন্ডিকাস এই দুইভাবে মানে ভাগ করা হয়েছে। তো এই দুই জাতের গরু থেকে কিন্তু আসলে সংকরায়ন হয়ে হয়ে আমরা যত রকমের গরু দেখি সেই রকমের গরু তৈরি হয়েছে। এখন খালি চোখে কেউ যদি দেখে বলতে চায় যে হ্যাঁ এই গরুটা এই জাতের, এটা বলা আসলে খুবই দুরূহ একটা ব্যাপার, এবং এটা একটা অবৈজ্ঞানিক উত্তর হয়ে যাবে। যে কেউ যদি নিশ্চিতভাবে কোনো গরুর জাত বলতে চায়, সেক্ষেত্রে তার গোয়ালের যে গাভী আছে, যে দেশি গাভী,
সেই গাভীকে সে কোন সার দিয়ে সংকরায়ন করিয়েছে বা আমরা যেটা কৃত্রিম প্রজনন বা প্রাকৃতিক প্রজনন বলি প্রজনন করিয়েছে, সেটা যদি তার জানা থাকে তাহলে ওখান থেকে যে বাচ্চাগুলো আসবে এবং পরবর্তীতে এই রেকর্ড যদি সে সংরক্ষণ করে তাহলে সে বলতে পারে যে হ্যাঁ আমার এই খামারের এই গরুগুলা কিন্তু এই জাত দ্বারা তৈরি করা হয়েছে বা এই জাতের গরু। এছাড়া খালি চোখে দেখে কেউ যদি বলে হ্যাঁ ভাই এটা এই জাতের সেই জাতের গরু, এটা আসলে বড় অত্যন্ত দুরূহ ব্যাপার। যেমন অস্ট্রেলিয়ান গরু যেটাকে আমরা বলি বা চিনে থাকি যে এটা অস্ট্রেলিয়ান গরু, এই গরুর উৎপত্তি কিন্তু আসলে মানে যদি নিশ্চিতভাবে কেউ খুঁজতে চায় অস্ট্রেলিয়াতে না। যে একটা সময় হচ্ছে যে এই গরুগুলার ব্লাড লাইনের মধ্যে দেখা যাচ্ছে দুধ এবং মাংস উৎপাদনের প্রচুর ক্ষমতা ছিল, যার জন্য সেটা এখন অস্ট্রেলিয়ান গরু বা তারা ডেভেলপ করে নিয়েছে তাদের মতো করে। সো এবং যে কোনো দেশে গরুর জাত ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন আমাদের গভর্নমেন্ট এই ক্ষেত্রে এখন কাজ করতেছে, মানে প্রোজেনি আপগ্রেডেশনের জন্য কাজ করতেছে এবং সরকারি যে সিমেন্ট আছে সেখানে এখন অনেক তথ্য দেওয়া থাকে যে এই বুলটা মানে তার মা বা দাদি কত লিটার দুধ দিত বা এই বুলের নাম্বার কত, রেকর্ড কত। তো সেখানে কিন্তু একটা নীতিমালায় বলা আছে যে যে কোনো সংকরায়ন করতে গেলে আপনাকে অবশ্যই দেশি গাভীর সাথে সংকরায়ন করতে হবে, কারণ আমার দেশের যে আবহাওয়া সেই আবহাওয়ার সাথে প্রচলিত যে রক্ত বা ব্লাড লাইন এটা যদি গরুর মধ্যে না আসে তাহলে তো ওই গরুকে এই দেশে টিকানো কঠিন হয়ে যাবে। সো এই জাত উন্নয়ন বা জাত সম্পর্কে জানার জন্য একটা মানে লম্বা পথ পাড়ি দিতে হয়, রেকর্ড সংরক্ষণ করতে হয় এবং সেই রেকর্ডের মাঝখানেও হচ্ছে যে আরও অনেক খুঁটিনাটি বিষয়কে যেটাকে আমরা পেডিগ্রি বলি বা মেরিট বলি, এই মেরিটগুলোকে ক্যালকুলেট করে যদি কেউ রাখতে পারে তাহলে সে বলতে পারবে যে একটা দীর্ঘ সময় 8 থেকে 10 বছর পরে যে হ্যাঁ ভাই আমার খামারে এই গরুটা এই বিশুদ্ধ জাতের। আচ্ছা 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 আচ্ছা, চমৎকার একটা পরামর্শ দিলেন আমাদেরকে। আচ্ছা ভাইয়া, আপনাদের এই জায়গায় যে আমরা গরুগুলো দেখতেছি এগুলোর জাতটা কোনটা আমাদের যদি একটু বলতেন। আপনি এই যে এখানে যে গরুটা দেখছেন দাঁড়িয়ে আছে যে গরুটা, জি, এটাকে অনেকে নেপালি গির বলে থাকে। গির এটা আসলে উপমহাদেশে ইন্ডিয়ান অরিজিনের একটা ব্রিড আর কি, ওখানে ডেভেলপ করা হয়েছে এবং এইটাকে ব্রাজিল এই গরুটাকে নিয়ে হচ্ছে গিরল্যান্ড বলে আরেকটা জাত তৈরি করেছে যার দুধ উৎপাদন ক্ষমতা অত্যাধিক, প্রতিদিন প্রায় 50 থেকে 70 লিটার দুধ দিয়ে থাকে। এবং আমেরিকাতে এই গির এবং ইন্ডিয়ান আরেকটা ব্রিড আছে কংক্রাজ, এই গির এবং কংক্রাজ এবং অঙ্গল এই তিনটা মিলে ব্রাহ্মা, যেটার এখন আপনারা শুনে থাকবেন যে ব্রাহ্মার ক্রেজ চলছে বাংলাদেশে, সেই ব্রাহ্মা জাতের গরুর মধ্যে কিন্তু ব্রিডের ব্লাড লাইন আছে আর কি। এবং এই যে এখানে একটা যে শুয়ে আছে এটা দেশি একটা গরু, এটা আমরা অলমোস্ট প্রায় 10 মাস ধরে আমাদের এখানে পালিত হচ্ছে আর কি, এবং সে ইতিমধ্যে প্রায় ফিনিশিং স্টেজের কাছে চলে গেছে। আমরা আশা করছি কুরবানিতে একটা চমৎকার দামে এটাকে বিক্রি করা যাবে। আচ্ছা, এখনো তো কুরবানির উদ্দেশ্যে কিছু গরু আপনাদের এখান থেকে বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, অনেক ভোক্তারা আছে যারা 2019-এর কুরবানির জন্য অনেক গরু কিনে নিয়েছেন ইতিমধ্যে, এবং অনেক খামারিও আমাদের কাছে সরাসরি গরু কিনে নিয়ে তারা আবার সেটাকে প্রতিপালিত করে কোরবানির সময় বিক্রি করে থাকেন। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমরা যে এই যে গরুটা দেখতেছি এটা কয় দাঁতের? এই গরুটা ইতিমধ্যে 6 দাঁত হয়ে গেছে তার। আচ্ছা আচ্ছা, তো এখন এটার ওয়েটটা কিরকম আছে? গরুটার এখনকার বডি ওয়েট আছে আপনার প্রায় 690 কেজির মতো। কোরবানি পর্যন্ত আস্তে আস্তে আমরা আশা করছি যে এখনো যেহেতু কোরবানি অলমোস্ট প্রায় 8 মাস বাকি আছে, এই 8 মাসে এই গরুটা আমরা আশা করছি যে আরও প্রায় 200 কেজির মতো ওজন বাড়তে পারে।